আকাশে সূর্যের আলো ফুটেছে, কিন্তু পানিপথের ময়দানে রক্তে রাঙা ভোর। কানে ভেসে আসছে আহত যোদ্ধাদের হাহাকার, যুদ্ধ হাতিদের গর্জন আর বারুদের পোড়া গন্ধে ভরপুর বাতাস। গতকাল পর্যন্ত যে সমভূমি ছিল উত্তর ভারতের গৌরবময় রাজধানীর রক্ষা কবচ, আজ সেখানে ছড়িয়ে আছে হাজার হাজার মানুষের মৃতদেহ। 1526 সালের 21 এপ্রিল ভারতের ইতিহাসের এক মোড় ঘোরানো দিন। এই দিনেই দিল্লির সুলতান ইব্রাহিম লোদির সমাপ্তি ঘটে, আর সূচনা হয় মধ্য এশিয়ার সম্রাট বাবরের ভারত জয়যাত্রার। কিন্তু যুদ্ধ জেতাই কি যথেষ্ট ছিল? না, যুদ্ধের আসল পরীক্ষা শুরু হলো এরপরেই। শূন্য দিল্লি, ভীত জনগণ, দ্বিধাগ্রস্ত আমির আর সর্বত্রই ষড়যন্ত্র। ভারতীয় উপমহাদেশে দিল্লির সালতানাতের মুসলিম শাসনের যে ইতিহাস 1206 থেকে শুরু হয়ে 1857 সাল পর্যন্ত দীর্ঘ ইতিহাসের মধ্যে 1206 সাল থেকে শুরু করে 1526 সাল পর্যন্ত মোট 322 বছর হিন্দুস্তান কোনো একক মুসলিম রাজবংশের দ্বারা পরিচালিত হয়নি, বরং একাধিক মুসলিম রাজবংশ এই দীর্ঘ সময় হিন্দুস্তানকে শাসন করেছে। 1206 থেকে 1526 সাল পর্যন্ত হিন্দুস্তান নিয়ন্ত্রণকারী এই একাধিক তুর্কি আর আফগান মুসলিম রাজবংশের শাসনকে একত্রে দিল্লির সালতানাত বা দিল্লির সুলতান শাহী নামে অবহিত করা হয়। সাম্রাজ্যগুলো হলো মামলুক সালতানাত, খিলজি সালতানাত, তুগলক সালতানাত, সৈয়দ রাজবংশ আর লোদি রাজবংশীয় শাসন। দর্শক মণ্ডলী, দিল্লির সালতানাতের দীর্ঘ 322 বছরের ইতিহাসের ধারাবাহিক আলোচনায় আজ আমরা পৌঁছেছি শেষ অধ্যায়ে। দিল্লির সালতানাতের শেষ রাজবংশ ছিল লোদি রাজবংশ। আফগান বংশোদ্ভূত এই রাজবংশের শাসনামলে দিল্লির সালতানাত অনেক চ্যালেঞ্জ, অনেক সংকটের মুখোমুখি হয়। শেষ লোদি শাসক ইব্রাহিম লোদি ক্ষমতা সুসংহত রাখতে না পেরে অভ্যন্তরীণ বিদ্রোহ ও বহিঃশত্রুর আক্রমণের কবলে পড়েন। 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদি পরাজিত হয়ে নিহত হন। এর মাধ্যমে দিল্লির সালতানাতের সমাপ্তি ঘটে এবং ভারতবর্ষের সূচনা হয় এক নতুন যুগের। আজ আমরা আলোচনা করব কিভাবে বাবর দিল্লি দখল করলেন, কিভাবে আফগান অভিজাতরা প্রতিরোধ করলেন, আর কিভাবে ভারতবর্ষের মাটিতে স্থাপিত হলো মুঘল সাম্রাজ্যের প্রথম ভিত্তি। এরপর প্রায় 400 বছর ধরে মুঘল সাম্রাজ্য ভারত শাসন করে, যা ভারতীয় ইতিহাসে স্থাপত্য, সংস্কৃতি, প্রশাসন ও সামরিক শক্তির দিক থেকে এক নতুন মাত্রা যোগ করে। 1526 সালের 21 এপ্রিল পানিপথের বিশাল প্রান্তরে ধুলোর ঝড় থেমে গেছে। রক্তের স্রোত শুকিয়ে কাদায় পরিণত হয়েছে। হাজার হাজার লাশ ছড়িয়ে আছে মাঠ জুড়ে। একদিক থেকে ভেসে আসছে আহত সৈন্যদের আর্তনাদ, অন্যদিকে নীরবতা। এ যেন এক সাম্রাজ্যের পতন আর অন্য সাম্রাজ্যের জন্মের মুহূর্ত। দিল্লির সিংহাসনে আর নেই ইব্রাহিম লোদি। তার মৃত্যু কেবল একজন সুলতানের পতন নয়, এটি ছিল দিল্লির আফগান শাসনের সমাপ্তি। আর এর মধ্য দিয়েই মঞ্চ প্রস্তুত হলো দিল্লির এক নতুন বিজেতার জন্য। যুদ্ধ শেষ। ইব্রাহিম লোদির বিশাল হাতি ও সৈন্যবাহিনী ধ্বংসপ্রাপ্ত। তার প্রায় 20,000 সৈন্য মাটিতে লুটিয়ে পড়ে আছে। লোহার বর্ম, ভাঙা তরবারি, ছিন্ন পতাকা সহ যেন ইতিহাসের নিঃশব্দ সাক্ষী। আকাশ জুড়ে নেমে এলো শকুনের ঝাঁক। মাটিতে পড়ে থাকা মৃতদেহগুলোর উপর তারা হিংস্রভাবে ঝাঁপিয়ে পড়েছে। ইব্রাহিম লোদি সুলতান, যার নামে দিল্লি কাঁপত, তিনি নিজেও পড়ে আছেন এক রক্তাক্ত যোদ্ধার মতো। কথিতে আছে ইব্রাহিমের শরীর থেকে কেউ মাথা আলাদা করে বাবরের শিবিরে নিয়ে আসে। বিজয়ের শিবিরে এক মুহূর্তের জন্য আনন্দ নেই, কারণ বাবর জানতেন এ বিজয়ের পর দিল্লি তাকে খোলা মনে স্বাগত জানাবে না, বরং প্রতিটি প্রাদেশিক গভর্নর, প্রতিটি আফগান আমির এখন তার শত্রু হয়ে উঠতে পারে। বাবর তার সেনাদের নির্দেশ দিলেন,
শহীদদের সমাহিত করো, কিন্তু বিজয়ীরাও যেন নিয়ন্ত্রণ হারায় না। কিন্তু তখনই প্রশ্ন উঠল, এ বিজয়ের পর দিল্লির ভাগ্য কি হবে? সিংহাসন শূন্য, অভিজাতরা হতবাক, আর সাধারণ মানুষ আতঙ্কে ঘরবন্দী। দিল্লি, সেই দিল্লি যা শতাব্দীর পর শতাব্দী ধরে সুলতানদের গর্ভ, এখন সে শহর নিশ্চয়তার অন্ধকারে। ইব্রাহিম লোদির মৃত্যু সংবাদ দ্রুত ছড়িয়ে পড়ে। অভিজাত সমাজে ভয় চেপে বসে। কেউ ভাবছে আমরা কি আফগান রাজবংশের উত্তরাধিকার টিকিয়ে রাখতে পারবো, আবার কেউ গোপনে স্বাগত জানাচ্ছে নতুন পরিবর্তনকে। কিন্তু দিল্লির সাধারণ মানুষ, তারা যুদ্ধে ক্লান্ত, করের বোঝায় জর্জরিত। বাবরের আগমন হয়তো ভয়ঙ্কর, কিন্তু তাদের মনে আশা জাগালো হয়তো এই নতুন শাসক শান্তি আনবেন। 21শে এপ্রিলের পর কয়েকদিনের বিরতি শেষে বাবর দিল্লির পথে রওনা হলেন। তার সেনাবাহিনী ক্লান্ত, তবুও বিজয়ের উল্লাসে ভরপুর। তুর্কি অশ্বরাহীরা যুদ্ধের গান গাইছে। কামানগুলিকে গড়িয়ে গড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে লৌহ শিখলে বাঁধা কাফেলার মতো। সেনাদের চোখে মুখে দম্ভ। তারা বলে, আমরা বারুদের আগুনে দিল্লি জয় করেছি। কিন্তু দিল্লির নগর তখন ভীত সন্ত্রস্ত। জনগণ জানত তাদের পুরনো সুলতান নিহত, কিন্তু নতুন আগন্তুক শাসক কেমন হবে তা তারা জানত না। এদিকে বাবরের সৈন্যরা আল্লাহু আকবার জয়ধ্বনি দিয়ে ঢুকছে দিল্লির দিকে। কিন্তু বাবরের মনে আনন্দের পাশাপাশি ছিল দায়িত্বের ভার। তিনি জানতেন দিল্লি জয় করা যতটা কঠিন ছিল, শাসন করা তার চেয়েও কঠিন হবে। দিল্লিতে প্রবেশের পর তিনি প্রথমেই জনগণের নিরাপত্তা নিশ্চিত করেন। সৈন্যদের লুটপাটে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। মসজিদ, মাদ্রাসা, বাজার সবকিছুই খোলার নির্দেশ দেন। কারণ বাবর বুঝতেন জনগণের আস্থা ছাড়া সিংহাসন টেকসই হয় না। পানিপথের মাত্র 1 সপ্তাহ পরেই বাবরের বাহিনী দিল্লি দখল করে। ইতিহাসবিদ ফিরিস্তার বিবরণে পাওয়া যায়, দিল্লির মানুষ বাবরের আগমনে আতঙ্কিত হয়ে নিজেদের ঘরে লুকিয়ে পড়ে। বাজারগুলো ফাঁকা হয়ে যায়, মসজিদ মন্দিরে নীরবতা নেমে আসে। আগ্রার অবস্থাও ভিন্ন ছিল না। লোদি প্রশাসনের কর্মকর্তারা অনেকেই পালিয়ে যায়। শহরের ধনীরা তাদের সম্পদ লুকিয়ে রাখে, কারণ তারা ভয় পায় নতুন সুলতানের লুটতরাজের। কিন্তু আশ্চর্যের বিষয়, বাবর দিল্লি দখল করেও কোনো নির্বিচার হত্যাযজ্ঞ চালাননি। তিনি তার সেনাদের কঠোর নির্দেশ দিলেন, কোনো অযথা লুট নয়, কোনো সাধারণ মানুষকে কষ্ট নয়। এটি ছিল তার রাজনৈতিক কৌশল। তিনি বুঝেছিলেন দিল্লি জয় মানে দিল্লির মানুষের মন জয় করা। দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনারা শুনলেন পানিপথের প্রথম যুদ্ধের পর কিভাবে বাবর দিল্লিতে ঢুকেন এবং দিল্লির সাম্রাজ্য দখল করে নতুন শাসন ব্যবস্থা করার চেষ্টা চালান, তারই কিছু সংক্ষিপ্ত উদাহরণ। আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্ব শুনবার জন্য আপনাদের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।